আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ। অষ্টম শ্রেণীর বাংলা দ্বিতীয় পত্র অর্থাৎ বাংলা ব্যাকরণ ক্লাসে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমরা 4.3 যে পরিচ্ছেদ রয়েছে অর্থাৎ চতুর্থ পরিচ্ছেদের 4.3 অংশ বিশেষ্যের শ্রেণী বিভাগ সেটি পড়ব। বিশেষ্য পদ আসলে কি? আগেই বলা হয়েছে যে পদ হচ্ছে 5 প্রকার। পদ কত প্রকার? 5 প্রকার। তাহলে এখানে 5 প্রকার পদের যে উল্লেখ রয়েছে এর মধ্যে বিশেষ্য বা নাউন, তারপর অ্যাডজেক্টিভ, বিশেষণ, তারপর হচ্ছে প্রোনাউন বা সর্বনাম, অব্যয় এবং ক্রিয়া বা ভার্ব, এই বিষয়গুলো রয়েছে। প্রথমত আমাদেরকে দেখতে হবে যে বিশেষ্য পদ আসলে কাকে বলে। বাক্যে ব্যবহৃত যে পদ দ্বারা অর্থাৎ যে পদ দ্বারা কোনো ব্যক্তি, প্রথমত হচ্ছে ব্যক্তি, দ্বিতীয়ত হচ্ছে বস্তু এবং এরপর তৃতীয়ত সমষ্টি, তারপর স্থান, কাল বা সময়, ভাব বা মোট, কাজ এবং গুণের নাম বোঝায়, তাহলে সেটি এক ধরনের বিশেষ্য হতে পারে। যখন আবার বস্তু বোঝাবে তখন আরেক ধরনের বিশেষ্য হতে পারে, সমষ্টি বোঝাবে তখন আরেক ধরনের বিশেষ্য হতে পারে। ফলে বিশেষ্য এর প্রকারভেদ যখন আমরা পড়ব তখন কিন্তু কোনটি কোন ক্যাটাগরিতে পড়েছে সেটি আমরা দেখব। কিরকম? যে দেখুন, নজরুল ব্যক্তির নাম নজরুল, আবার মানুষ, পৃথিবীর সব মানুষকেই বোঝানো হচ্ছে। একটি নামের মধ্যে এখানে সবাই রয়েছে, অর্থাৎ পৃথিবী, দেশ, কাল, জাতি, ধর্ম, বর্ণ সব কিছু ভেদে যে মানুষ একটি ক্যাটাগরি, সেটির ক্ষেত্রে আমরা এখানে পাচ্ছি মানুষ। তাহলে মানুষ আরেক ধরনের নাউন আসবে, আমরা প্রকারভেদ পড়ব। তাহলে বিশেষ্য পদ কাকে বলছে? যখন বিশেষ্য পদ আমরা বলবো তা দিয়ে বোঝাবো যে কোনো ধরনের একটি নামকে বোঝাবে। সেটি ব্যক্তি হতে পারে, বস্তু হতে পারে, সমষ্টি হতে পারে, গুণ হতে পারে। কিরকম? যে এক কথায় যদি বলে কোনো কিছুর নামকে বিশেষ্য পদ বলে, তাহলে খুব সহজ উদাহরণ কি? কোনো কিছুর নামকে কি বলে? বিশেষ্য পদ বলে। যেমন বই, নজরুল, এটি বই দিয়ে নাম বোঝাচ্ছে। খাতা, লেখাপড়া। পশু, সভা, দেখুন এই সভা দিয়ে কিন্তু বোঝাচ্ছে সমষ্টিবাচক কিছু। সমিতি একজনের হয় না, কয়েকজন মিলে বা অনেক সংখ্যায় বেশি লোক মিলে হতে পারে। আবার ঢাকা একটি নির্দিষ্ট নাম, ঢাকা বললে শুধুমাত্র ঢাকা শহরকেই বোঝাবে। খুলনা বললে খুলনা শহর বা খুলনা জেলাকে বোঝাবে। আবার শয়ন এবং ভোজন, সেটি ক্রিয়া থেকে উৎপন্ন হয়েছে, সেটি আমরা যখন পড়ব। ধরা যাক এটি একটি বৃক্ষ এবং এই বৃক্ষ, এটি মাটির নিচে হচ্ছে শেকড়। যেমন ভোজন, যখন ভুজ যোগ অন, তাহলে এই ভুজ হচ্ছে মাটির নিচে অর্থাৎ শেকড়ে রয়েছে, এটি একটি ক্রিয়া মূল এবং এখান থেকে যখন বৃক্ষটি হবে সেটি হবে ভোজন। তার মানে ক্রিয়ার মূল অংশ থেকে যখন একটি বিশেষ্য জন্ম লাভ করবে তখন সেটিকে ক্রিয়াবাচক বিশেষ্য বলা হবে। তার মানে এই যে বিশেষ্য আমরা বলছি, বিশেষ্যর ক্যাটাগরিতে গেলে এই বিষয়গুলো কিন্তু স্পষ্ট হবে। মূল বিষয় হচ্ছে যখন কোনো নাম বোঝাবে, সহজ কথায় যে কোনো নাম মানেই কি? যে বিশেষ্য, নাম মানে বিশেষ্য, এটি স্পষ্ট হলো। এবার আমরা বিশেষ্যের যে প্রকারভেদ সেটি কিন্তু আমরা দেখব। দেখুন যে শ্রেণী বিভাগ, এখানে প্রথমত আসতে হবে আমাদেরকে সংজ্ঞাবাচক বিশেষ্য। সংজ্ঞাবাচক বিশেষ্য অর্থাৎ প্রথম যে নিয়মটি রয়েছে সেটি হচ্ছে সংজ্ঞাবাচক বিশেষ্য। এটিকে আমরা বলবো প্রপার নাউন। প্রপার নাউন, আমরা যখন নাউনের প্রকারভেদ পড়ি তখন সেটির সাথে বাংলাকে মিক্সড করে পড়লে সেটি আরও কিন্তু স্পষ্ট হবে।
বা একেবারে বোধগম্য হয়ে যাবে। তাহলে সংজ্ঞাবাচক বিশেষ্য যখন আমরা বলছি, সংজ্ঞাবাচক বিশেষ্যের ক্ষেত্রে আমরা কি পাচ্ছি, যে একটি মাত্র নির্দিষ্ট নামকে বোঝাবে, সেটি হচ্ছে সংজ্ঞাবাচক বিশেষ্য। একটি মাত্র যে নির্দিষ্ট নাম, যে পদ দ্বারা কোনো ব্যক্তি, প্রাণী, স্থান, নদী, সমুদ্র, পর্বত, গ্রন্থ ইত্যাদির নির্দিষ্ট নাম বোঝায়। নির্দিষ্ট নাম কি? ইউনিক, যেটি বললে আপনি সেটি ছাড়া আর কিছুকেই বুঝবেন না। তাহলে দেখুন, নির্দিষ্ট নাম যেমন পদ্মা, আমরা যদি বলি যে এই যে দেখুন পদ্মা নদী, তাহলে এই যে পদ্মা, সেটি দিয়ে কিন্তু পদ্মা নদীকে বোঝানো হচ্ছে, অন্য কোনো নদীকে আপনি কোনোভাবেই বোঝাতে পারবেন না। তাহলে সংজ্ঞাবাচক বিশেষ্য বলতে বোঝাচ্ছে প্রপার নাউন বা নির্দিষ্ট একটি নামের বিশেষ্যকে, যেটি দ্বারা আপনি সেটি ছাড়া অন্য কিছুকে বোঝাতে পারবেন না। তাহলে এটি কিরকম হতে পারে? ব্যক্তির নাম হতে পারে, যেমন আলাউল, বাংলা সাহিত্যের মধ্যযুগের একজন বিখ্যাত কবি হচ্ছেন আলাউল। বঙ্কিমচন্দ্র, বিশিষ্ট লেখক। নজরুল, বিদ্রোহী কবি। সুকান্ত, সুকান্ত ভট্টাচার্য, ক্ষুধার রাজ্যে পৃথিবী গদ্যময়, পূর্ণিমার চাঁদ যেন ঝলসানো রুটি। অর্থাৎ সুকান্ত বললে সুকান্ত ভট্টাচার্যকেই আমরা বোঝাবো। আবার রোকেয়া বললে, যে রোকেয়া নাম দিয়ে বেগম রোকেয়া সাখাওয়াত হোসেনকে বোঝানো হচ্ছে, অন্য কোনো নারী বা লেখিকাকে বোঝানো হচ্ছে না। ফলে এই যে আমরা নামগুলো ব্যবহার করছি, সেটি ব্যক্তির নাম, সেটি নির্দিষ্টতা জ্ঞাপন করছে। এরপর দেখুন প্রাণীর নাম। তাহলে প্রাণীর নাম কিরকম? যখন আমরা বলছি প্রাণীর নাম, তাহলে গরু, গরু বললে তো গরুকে বোঝানো হচ্ছে। ছাগল, ছাগলকে বোঝানো হচ্ছে। ভেড়া, সিংহ, বাঘ, হাঁস, মুরগি, ময়না, টিয়া, শালিক, হিপ্পোটেমাস। তাহলে এই যে ছাগল যখন বলা হচ্ছে, ছাগল শব্দ দিয়ে কি আপনি অন্য কিছুকে বোঝাতে পারবেন? পারবেন না। তার মানে নির্দিষ্ট প্রাণীর নাম যখন বলছি ছাগল, তাহলে সেটি নির্দিষ্টতা জ্ঞাপন করছে। এরপর দেখো স্থানের নাম। স্থানের নাম কিরকম? খুলনা, খুলনা বললে খুলনাকে বোঝাবে। ঢাকা বললে ঢাকাকেই বোঝাবে। শেরপুর, শেরপুর বললে যে বাংলাদেশের উত্তরাঞ্চলে ময়মনসিংহের পাশে যে গারো পাহাড়ের পাদদেশে যে জেলাটি রয়েছে, বাংলাদেশের অন্যতম সুন্দর একটি জেলা হচ্ছে শেরপুর। সেই শেরপুর বললে শেরপুরের ভৌগোলিক সীমানাকে নির্দেশ করবে। তাহলে স্থানের নাম আমরা পাচ্ছি গোপালগঞ্জ, দিল্লি, মস্কো, লন্ডন, যে কোনো স্থানকে আপনি যখন বলছেন, যেমন প্যারিস বললে কিন্তু লন্ডনকে কোনোভাবেই বোঝাবে না। আবার দিল্লি বললে কিন্তু মস্কোকে বোঝাবে না। আবার শ্রীপুর বললে চট্টগ্রামকে বোঝাবে না। চট্টগ্রামের আলাদা ভৌগোলিক সীমারেখা রয়েছে, যেটি আমরা গুগলে গিয়ে যদি আমরা সার্চ করি, তখন কিন্তু এটি সীমানাটি চলে আসে। ফলে আমরা কি পাচ্ছি, যে নির্দিষ্ট স্থানের নাম সেটি কিন্তু সংজ্ঞাবাচক বিশেষের মধ্যে আসবে। তাহলে নদ নদীর নামের ক্ষেত্রে আমরা যদি পাই, নদ নদীর নামের ক্ষেত্রে আমরা কি পাচ্ছি? দেখুন ব্রহ্মপুত্র, ব্রহ্মপুত্র বললে ব্রহ্মপুত্র নদকেই বোঝাবে। বুড়িগঙ্গা, মেঘনা, যমুনা, নীলনদ, আমাজন, আমাজন, হুয়াংহো, পৃথিবীর যে কোনো যে নদী, সেটির নাম যদি আপনি নেন, তাহলে সেই নদীকেই বোঝাবে, অন্য কোনো নদীকে বোঝানোর সুযোগ নেই। ঠিক এরকমভাবে আপনার যদি বঙ্গোপসাগরে সমুদ্রের নাম নেন, তাহলে সমুদ্রের নামের ক্ষেত্রে আমরা বলতে পারি যে দেখুন বঙ্গোপসাগর, যখন বে অফ বেঙ্গল অর্থাৎ বাংলাদেশের সীমানার সাথে যে সাগর যেটি জড়িত রয়েছে, সেটি হচ্ছে বঙ্গোপসাগর। এরপর রয়েছে ভারত মহাসাগর, সেটিও কিন্তু আমরা গুগল ম্যাপে দেখতে পারি। প্রশান্ত মহাসাগর, আরব সাগর, সমুদ্রের নাম আমরা পেলাম। পাহাড় পর্বতের নাম, গারো পাহাড়, হিমালয়, হিমালয় পর্বতমালা, অর্থাৎ হিমালয় বললে হিমালয়কে বোঝাবে, আলস পর্বতমালাকে বোঝাবে না। লালমাই, কেওক্রাডং, ককেশাস, আন্দিজ পর্বতমালা, হিন্দুকুশ পর্বত। তার মানে পাহাড় পর্বতের নামও কিন্তু এই যে নির্দিষ্টতা জ্ঞাপন করছে, অর্থাৎ যখন আপনি হিমালয় বলছেন, তখন কিন্তু হিমালয়কেই বোঝানো হচ্ছে। এরপর দেখুন
যে গ্রন্থের নাম, তাহলে গ্রন্থের নামের ক্ষেত্রে আমরা কি পাচ্ছি, আমরা 34 পৃষ্ঠায় আছি, অষ্টম শ্রেণীর বোর্ড বই বাংলা দ্বিতীয় যে বইটি রয়েছে সেটি ক্ষেত্রে আমরা 34 পৃষ্ঠা আলোচনা করছি গ্রন্থের নাম। তাহলে গ্রন্থের নামের ক্ষেত্রে আমরা পাচ্ছি গীতাঞ্জলি, অগ্নিবীণা, তারপর বেড়াল মানবী, বাঁধ ভেঙে দাও। অর্থাৎ যে গ্রন্থটি বললে অন্য কোনো গ্রন্থকে বোঝাবে না। যেমন গীতাঞ্জলি রবীন্দ্রনাথ ঠাকুরের রচিত গ্রন্থ এবং এটির জন্য কিন্তু তিনি নোবেল পুরস্কার পেয়েছেন। তাহলে গীতাঞ্জলি একটি বিখ্যাত গ্রন্থ। অগ্নিবীণা বিখ্যাত বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের বিদ্রোহী কবিতাটি এই অগ্নিবীণা কাব্যগ্রন্থের অন্তর্ভুক্ত। তার মানে অগ্নিবীণা একজন নির্দিষ্ট রচয়িতা আছে এই গ্রন্থটির, এবং তিনি যে রচনাটি করেছেন, নামটি নিয়েছেন, সেটি কিন্তু অন্য কেউ ব্যবহার করতে পারবে না। অর্থাৎ অগ্নিবীণা দিয়ে কি বোঝানো হচ্ছে? কাব্যগ্রন্থ। কাব্যগ্রন্থ বেশ কিছু কবিতা রয়েছে, এর মধ্যে কি রয়েছে? বিদ্রোহী কবিতাটিও এখানে রয়েছে। তাহলে দেখুন, অগ্নিবীণা যখন বলছি সেটি নজরুলের গ্রন্থকে নির্দেশ করছে। এবারে আসুন যে বাক্যে প্রয়োগ। আমরা এই যে বিভিন্ন যে নাউন বা বিশেষ্য পদ ব্যবহার করি সেটি আমরা বাক্যে কিভাবে প্রয়োগ করতে পারি। যখন আমরা বলছি কাজী নজরুল ইসলাম আমাদের জাতীয় কবি, তাহলে কাজী নজরুল ইসলাম একজন ব্যক্তি যার নির্দিষ্ট নাম দিয়ে কিন্তু বাংলাদেশের জাতীয় কবিকে নির্দেশ করছে, ফলে এটি কিন্তু প্রপার নাউন। এটি প্রপার নাউন। তারপর দেখুন সুন্দরবন। সুন্দরবন যখন বলা হচ্ছে, এগুলো বোল্ড করে দেওয়া রয়েছে, তাহলে সুন্দরবন খুলনা বিভাগে অবস্থিত। সুন্দরবন নামটি বললে কিন্তু পৃথিবীর অন্য কোনো বনকে বোঝাবে না। বাংলাদেশ এবং ভারতের কিছু অংশে, অর্থাৎ পশ্চিমবঙ্গের কিছু অংশ জুড়ে যে বনটি রয়েছে বাংলাদেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলে, তাহলে সেখানে কিন্তু সুন্দরবনের অবস্থান রয়েছে। ফলে সুন্দরবন একটি নির্দিষ্ট নামকে ধারণ করেছে, এবং সুন্দরবন এবং খুলনা বললে সেই স্থানকে নির্দেশ করছে। আমাদের বাড়ি ধলেশ্বরী নদীর পাড়ে, তাহলে নদীর নামটি হচ্ছে ধলেশ্বরী, ইউনিক একটি নাম। ধলেশ্বরী বললে কিন্তু পদ্মা, মেঘনা, যমুনাকে আপনি বোঝাতে পারবেন না। তাহলে আমরা কি পাচ্ছি? যে সংজ্ঞাবাচক বিশেষ্য আমরা পড়ছি সংজ্ঞাবাচক বিশেষ্য। সংজ্ঞাবাচক বিশেষ্য বা এটির ইংরেজি হচ্ছে প্রপার নাউন, যেটিকে বললে আপনি অন্য কিছুকে বোঝাতে পারবেন না। তারপর আমি অগ্নিবীণা পড়েছি, নজরুলের বিখ্যাত গ্রন্থ। গরু গৃহপালিত পশু, গরু বললে ছাগলকে বোঝাবে না, গরুকেই বোঝাবে। তারপর আমি হিমালয় দেখিনি, হিমালয় পর্বতমালা। লন্ডনে, অর্থাৎ লন্ডন একটি স্থানের নাম আর এটি পর্বতমালার নাম, তাহলে এখানে পর্বতের নাম। আর নজিবের মামা থাকেন, নজিব একজন ব্যক্তির নাম। তাহলে দেখুন, ব্যক্তির নাম কিন্তু নির্দিষ্ট হতে পারে। এরপর আমরা আরেকটা উদাহরণ দেখব, যে দুবলার চর বঙ্গোপসাগরের একটি চর। তাহলে এখানে যদি দেখি, দুবলার চর নির্দিষ্ট একটি চর, বঙ্গোপসাগর একটি সাগরের নাম। তাহলে এখানে কিন্তু দুটি সংজ্ঞাবাচক বিশেষ্য, এখানে দুইটি নাউন এখানে ব্যবহৃত হয়েছে। আবার এখানে দুইটি নাউন ব্যবহৃত হচ্ছে, এখানে একটি ব্যবহৃত হয়েছে, এখানে একটি, আবার এখানে একটি ব্যবহৃত হয়েছে। তো ফলে এইভাবে কিন্তু আমরা নির্দিষ্টভাবে চিনতে পারি যে নাউনগুলো কি কি ধরনের এখানে নাউন রয়েছে। তারপর আমরা যদি দেখি যে শ্রেণীবাচক বিশেষ্য। শ্রেণীবাচক বিশেষ্য বলতে কি বোঝাচ্ছে? যে কমন নাউন। দেখুন, কমন নাউন, ধরা যাক যে একটা ক্যাটাগরি আছে, ধরা যাক এখানে একটা বক্স রয়েছে, এখানে একটা বক্স রয়েছে, আবার ধরুন যে এখানে একটা বক্স রয়েছে, এখানে একটা বক্স রয়েছে, এখানে একটা বক্স রয়েছে। ধরুন এটা একটা বিরাট বড় বাক্স, এবং এই বাক্সের মধ্যে আপনি এগুলো রেখেছেন।
তাহলে এটা যদি হয় চাবি, তাই না, এটা যদি হয় তালা, তারপর ধরুন যে এটি যদি হতে পারে বই, এটি হতে পারে যে মাছ, এটিকে যদি আমরা এভাবে চিন্তা করি তাহলে দেখুন যখন আপনি চাবি বলবেন তখন কিন্তু পৃথিবীর সব চাবিকেই বোঝানো হবে। অর্থাৎ চাবি শ্রেণীটাকে আপনি ক্যাটাগরি, আমরা যে ক্যাটাগরি যখন আমরা ওয়েবসাইট ইউজ করি তো সেখানে কিন্তু আমরা বিভিন্ন রকম ক্যাটাগরি দেখতে পারি। তাহলে এই যে এক একটা ক্যাটাগরি অনুযায়ী সাজানো, যেমন আপনার টেবিলের মধ্যে কি থাকে, বই থাকে, খাতা থাকে, কলম থাকে, তারপর দেখা যাচ্ছে যে ল্যাপটপ থাকতে পারে, রিমোট থাকতে পারে। তাহলে আপনি বইগুলোকে একসাথে রাখলেন, বই ক্যাটাগরিতে রাখলেন, এরপর আপনি কলমগুলো একসাথে রাখলেন কলমদানিতে। এভাবে কিন্তু ক্যাটাগরি আলাদা করা যায়। তাহলে শ্রেণীবাচক বিশেষ্য বলতে কি বোঝানো হচ্ছে, যে শ্রেণীবাচক বিশেষ্য বলতে সেটিকেই বোঝানো হচ্ছে যে একটি যে কোনো একটি শ্রেণীকে কিন্তু কি করছে, নির্দেশ করছে। যে কোনো একটি শ্রেণীকে যখন আপনি নির্দেশ করবেন তখন কিন্তু এই যে পরিস্থিতি সেটি কিন্তু স্পষ্ট হয়ে যাবে। তাহলে আমরা যদি দেখি যে এখানে শ্রেণী, মানুষ একটি শ্রেণী, পাখি একটি শ্রেণী, পর্বত একটি শ্রেণী, এবং পর্বতের মধ্যে ইউরোপের পর্বত থাকতে পারে, এশিয়ার পর্বত থাকতে পারে, আপনার বাড়ির পাশে কোনো পর্বত থাকতে পারে। আবার কবি বললে পৃথিবীর সব কবিকেই বোঝানো হচ্ছে, শহর বললে পৃথিবীর সব শহরকেই বোঝানো হচ্ছে, আবার বই বললে পৃথিবীর সব বইকে বোঝানো হচ্ছে। কিন্তু যখন আপনি বলছেন গীতাঞ্জলি তখন একটি নির্দিষ্ট বই এবং তার রচয়িতা রবীন্দ্রনাথ ঠাকুরের বইকে বোঝানো হচ্ছে। তাহলে সেটি হচ্ছে সংজ্ঞাবাচক। কিন্তু যখন শুধু বই বলবেন সেটি শ্রেণীবাচক বিশেষ্য, অর্থাৎ কমন নাউন। এরপর রয়েছে গাছ, গাছের বিভিন্ন রকম ক্যাটাগরি রয়েছে। তাহলে এই গাছের মধ্যে যে আমরা দেখতে পাচ্ছি যে পৃথিবীর সব গাছকে কিন্তু নির্দেশ করছে। বাঙালি, বাঙালি বলতে বাঙালি জাতি। মাছ, পৃথিবীর সব মাছকে বোঝাচ্ছে, সাগরের মাছ, নদীর মাছ, খাল বিলের মাছ, সবকিছু, সাগর ইত্যাদি। তাহলে সংজ্ঞাবাচক বিশেষ্যের সাথে শ্রেণীবাচক বিশেষ্যের আপাতত মিল লক্ষ্য করা গেলেও বেশ কিছু পার্থক্য রয়েছে। এবং পার্থক্যটা কি, সংজ্ঞাবাচক বিশেষ্য দ্বারা সুনির্দিষ্ট অর্থাৎ ইউনিক নাম, যেরকম ধরেন রোল 1, রোল 2, রোল 3, রোল 4, এরকম আমরা কীরকম সুনির্দিষ্টভাবে নির্দেশ করে থাকি, এরকম আলাদা করে থাকি। তো এরকমভাবে সুনির্দিষ্ট ব্যক্তি, বস্তু, প্রাণী বা স্থানের নাম কি করা হচ্ছে, বোঝানো হচ্ছে। তাহলে কিন্তু যখন আপনি শ্রেণীবাচক বোঝাচ্ছেন তখন কিন্তু সেটি সুনির্দিষ্ট ব্যক্তি বোঝাবে না, একটা ক্যাটাগরিকে বা একটা শ্রেণীকে বোঝাবে। যেমন মোবাইল, তো আমরা যদি বলি যে মোবাইল ফোন, মোবাইল, তো মোবাইল একটা ক্যাটাগরি। তারপর ধরেন যে ল্যাপটপ, ল্যাপটপ একটা ক্যাটাগরি। অর্থাৎ মোবাইল বললে পৃথিবীর সব মোবাইলকে বোঝাবে, ল্যাপটপ বললে আপনার ল্যাপটপকে বোঝাবে। কিন্তু আপনি যদি বলেন এইচপি 501, তাহলে সেটি কিন্তু একটা নির্দিষ্ট ল্যাপটপকে বোঝাবে, একটা মডেলের। কিন্তু যখন আপনি বলছেন যে ল্যাপটপ তখন পৃথিবীর সব ল্যাপটপকে বোঝাচ্ছে। তাহলে এটা হচ্ছে প্রপার নাউন, কিন্তু এই ল্যাপটপ হচ্ছে কমন নাউন। তাহলে আশা করি আমরা বুঝতে পেরেছি, এটি হচ্ছে কমন নাউন আর এটি হচ্ছে প্রপার নাউন। এরকমভাবে কিন্তু আমরা দেখা যাচ্ছে যে নতুন যে বিষয় রয়েছে শ্রেণীবাচক বিশেষ্য সেগুলোকে আইডেন্টিফাই করতে পারি। কিন্তু শ্রেণীবাচক বিশেষ্যের ক্ষেত্রে সাধারণ বা অনির্দিষ্ট নাম প্রকাশ করে। খেয়াল করুন, অনির্দিষ্ট নাম প্রকাশ করে, সাধারণ বা অনির্দিষ্ট, এটি একটি কমন বিষয়। এটি কোনো নির্দিষ্ট নাম প্রকাশ করে না। এবং সংজ্ঞাবাচক বিশেষ্যের সাথে যে শ্রেণীবাচক বিশেষ্য সেটির পার্থক্য আমরা এখন কি করব, দেখব। তো দেখুন, সংজ্ঞাবাচক বিশেষ্য বলছে রবীন্দ্রনাথ বিশ্বকবি। তাহলে এখানে রবীন্দ্রনাথ দিয়ে একজন রবীন্দ্রনাথকে বোঝানো হচ্ছে, একজন ব্যক্তিকে বোঝানো হচ্ছে। কিন্তু যখন আপনি বলছেন যে কবি চিরকাল বরণীয়, কবি এখানে কিন্তু রবীন্দ্রনাথ শুধুমাত্র না, পৃথিবীর সব কবিকেই বোঝানো হচ্ছে। তাহলে এখানে অনির্দিষ্টতা জ্ঞাপন করছে। দেখুন, এটি অনির্দিষ্ট।
আর এটি কি নির্দিষ্ট। তাহলে নির্দিষ্ট যখন বলছি মানে স্পেসিফিক, সুনির্দিষ্ট কাউকে বোঝানো হচ্ছে, তো এখানে অনির্দিষ্ট। তাহলে রবীন্দ্রনাথ বিশ্বকবি যখন বলছি রবীন্দ্রনাথ ঠাকুরকে বোঝানো হচ্ছে, কিন্তু কবি চিরকাল বরণীয়, তাহলে এখানে কবি বলতে সকল ধরনের কবিকে বোঝানো হচ্ছে। মানুষটি ক্ষুধায় কাতর, দেখুন মানুষটি এখানে সুনির্দিষ্ট একজন ব্যক্তিকে বোঝানো হচ্ছে, কিন্তু মানুষ মরণশীল, তাহলে সব মানুষ, এখানে সব মানুষকে বোঝানো হচ্ছে, যে কোনো ধরনের যে কোনো দেশের মানুষকে বোঝানো হচ্ছে। ফলে এখানে যে সব মানুষ এটি অনির্দিষ্ট, কিন্তু মানুষটি, টি কেন, দেখুন টি হচ্ছে নির্দেশক। যখন আপনি মানুষ যোগ টি বসাবেন তখন এইটি কিন্তু নির্দিষ্টতা জ্ঞাপন করছে। এটাকে কি বলা হচ্ছে? নির্দেশক বলা হচ্ছে। টিকে বলা হয় নির্দেশক, নির্দেশক। তারপর পোড়াবাড়ি চমচম খুব ভালো মিষ্টি। আবার বলতে পারেন যে মুক্তাগাছার মন্ডা খুব বিখ্যাত। তো এরকম নির্দিষ্টতা জ্ঞাপন করছে। আমি ইলিশ মাছ খেতে ভালোবাসি, তাহলে এখানে ইলিশ কিন্তু নির্দিষ্ট মাছকে বোঝাচ্ছে। আবার যখন আপনি বলছেন সবাই মাছ খেতে ভালোবাসে, এটি যে কোনো ধরনের মাছকে বোঝাচ্ছে। তারপর মিষ্টি সবাই পছন্দ করে না। মিষ্টির মধ্যে কি রয়েছে? বিভিন্ন রকম মিষ্টি রয়েছে, চমচম রয়েছে, তারপর দেখাচ্ছে প্যারা, সন্দেশ, এগুলো সব কিছু রয়েছে, ছানার পায়েস রয়েছে বা রসমালাই রয়েছে, সব কিছুর কিন্তু মিষ্টির অন্তর্ভুক্ত রয়েছে। ফলে এটি নির্দিষ্ট, এটি অনির্দিষ্ট। আমরা ঢাকা শহরে থাকি। ঢাকা বলতে একটা নির্দিষ্ট শহরকে বোঝাচ্ছে, বাংলাদেশের রাজধানী। কিন্তু যখন বলছেন আমরা শহরে থাকি, তখন কিন্তু কোন শহরে থাকেন সেটি আপনি নির্দিষ্ট নন। আমি অগ্নিবীণা পড়ছি, অর্থাৎ নজরুলের যে বিখ্যাত গ্রন্থ অগ্নিবীণা সেটি পড়ছি, এটিকে বোঝাচ্ছে। কিন্তু আমি বই পড়ছি, কোন বই পড়ছি সেটি কিন্তু বোঝাচ্ছে না। ফলে এটি অনির্দিষ্ট। হিমালয় একটি নির্দিষ্ট বিষয়, কিন্তু পর্বত যখন বলছি সেটি কোন পর্বত সেটি আমি জানি না। ময়না পাখি কথা বলে, আবার পাখি আকাশে উড়ে। পাখি বলতে পৃথিবীর সব পাখিকেই বোঝানো হচ্ছে। তারপর দেখুন পদ্মা নদী বাংলাদেশের বড় নদী। পদ্মা বলতে একটি মাত্র নদীকে বোঝানো হচ্ছে, কিন্তু যখন বলা হচ্ছে নদী সাগরে গিয়ে মেশে, পৃথিবী, এখানে সব নদীকেই বোঝানো হচ্ছে, অর্থাৎ নির্দিষ্ট যে নদী সেটিকে কিন্তু বোঝানো হচ্ছে না। তারপর দেখুন সুন্দরী গাছ সুন্দরবনে পাওয়া যায়, অর্থাৎ সুন্দরবনে যত গাছ রয়েছে সব গাছের মধ্যে একটা ক্যাটাগরি হচ্ছে সুন্দরী গাছ। আবার যখন বলছি গাছ আমাদের প্রাণ বাঁচায়, তখন পৃথিবীর সব গাছকেই বোঝানো হচ্ছে। তাহলে এটি যদি গাছ বলি, এই চিত্রটি খেয়াল করুন, এই বৃত্ত দিয়ে যদি পৃথিবীর সব গাছকে বোঝানো হচ্ছে, তাহলে এখান থেকে যদি আমরা ক্যাটাগরি ভাগ করি, এই অংশটাকে আমরা বলতে পারি সুন্দরী গাছ, আর বাকিগুলো হচ্ছে সব গাছ। তাহলে এটি যদি বলি গাছ, আর এটি হচ্ছে সুন্দরী গাছ, তাহলে এটি একটা নির্দিষ্ট অংশ, অর্থাৎ গাছের মধ্যে অনেক ক্যাটাগরির মধ্যে একটি অংশ। ধরুন এরকম অনেক গাছ রয়েছে, অনেক গাছ রয়েছে, তো অনেক গাছের মধ্যে এই অংশটা হচ্ছে সুন্দরী গাছ। এরপর দেখুন কালেকটিভ নাউন, সমষ্টিবাচক বিশেষ্য। কালেকটিভ, কালেকটিভ নাউন দিয়ে আপনি কি বোঝাচ্ছেন? যে যখন আপনি কোনো একটা শব্দ ব্যবহার করে সমষ্টি বোঝাচ্ছেন, কোনো একটা সমষ্টি, তখন কিন্তু সেটি কালেকটিভ নাউনকে নির্দেশ করছে। কিরকম? যে বিশেষ্য পদ দ্বারা এক জাতীয় ব্যক্তি, বস্তু, প্রাণীর সমষ্টি বোঝায়। খেয়াল করতে হবে, এখানে খুব গুরুত্বপূর্ণ একটি শব্দ হচ্ছে সমষ্টি। এই সমষ্টি যখন বোঝাবেন তখন তাকে কি বলা হচ্ছে? যে কালেকটিভ নাউন বলছে। যেমন জনতা, জনতা কি একজনে হয়? একজনে হয় না। তাহলে আমরা যদি বলি যে সভা, সভা কি একটি মাত্র জনগণ বা একজন মানুষকে নিয়ে হয়? না, অনেককে নিয়ে হয়। সমিতি অনেককে নিয়ে হয়। শ্রেণী, শ্রেণী যখন আমরা বলি অষ্টম শ্রেণী, যদি বলি অষ্টম শ্রেণী, তাহলে অষ্টম শ্রেণীতে কতজন শিক্ষার্থী আছে? 50, 60, এরকম অনেক সংখ্যাকে বোঝাচ্ছে। তারপর দল, যদি বলি আর্জেন্টিনা দল,
বা ব্রাজিল দল, একটা দলে 23 জন থাকতে পারে, 20 জন থাকতে পারে। সংঘ, পাল, ঝাঁক, গুচ্ছ, মালা, সারি ইত্যাদি সমষ্টিবাচক শব্দ এখানে ব্যবহার হচ্ছে। আমরা বাক্যে প্রয়োগ দেব, জনতাই পারে দেশকে এগিয়ে নিতে, তাহলে অবশ্যই সেটি নাউন, কিন্তু কোন ধরনের নাউন? সমষ্টিবাচক বিশেষ্য বা কালেকটিভ নাউন। সভা 9টায় শুরু হয়েছে। সভা কয়টায় শুরু হয়েছে? 9টায় শুরু হয়েছে। তাহলে সভাতে কতজন থাকে? অনেকেই থাকে। এখানে একটা বহুমুখী সমবায় সমিতি, অর্থাৎ একটি সমিতি রয়েছে, যে সমিতি নির্দেশ করছে যে এখানে অনেক মানুষ রয়েছে। তারপর বিশেষ্য পদের নানা শ্রেণী বিভাগ রয়েছে। এই যে বিশেষ্য পদের নানা ধরনের শ্রেণী বিভাগ রয়েছে, তাহলে শ্রেণী বলতে ক্যাটাগরি বোঝাচ্ছে, এবং ক্যাটাগরিতে কিন্তু এক সংখ্যা থাকে না, অনেক সংখ্যাই থাকে। যেরকম আমরা যদি দেখি যে কালেকটিভ নাউনের ক্ষেত্রে আর কোনটি রয়েছে, যে দল বদল করে আর কতদিন চলবে। দল বলতে একটি নির্দিষ্ট সংগঠনকে বোঝানো হচ্ছে, তাহলে সংগঠনে তো একজন থাকে না, অনেকে থাকে। এক পাল হরিণ, হরিণের পূর্বে এক পাল বসিয়ে এটিকে বহুবচন করা হয়েছে। যখনই আপনি এই সমষ্টিবাচক শব্দগুলো কি করবেন? বসাবেন, এই সমষ্টিবাচক শব্দগুলো বসাবেন, তখন সেগুলো বহুবচনকে নির্দেশ করবে। বহুবচন কে নির্দেশ করবে। আবার ইংরেজদের নৌবহর বিশ্বখ্যাত। নৌবহর বলতে বোঝানো হচ্ছে যে অনেকগুলো যুদ্ধ জাহাজ বা জাহাজের যে সম্মিলন। বহর, এই বহর শব্দটি কিন্তু, এই বহর শব্দটি বহুবচনকে নির্দেশ করছে, অর্থাৎ একের অধিক এখানে জাহাজ রয়েছে। আমি সেনাবাহিনীর কুচকাওয়াজ দেখেছি। যখন আমরা বলছি সেনাবাহিনী, বাহিনীতে কি একজন থাকে? একজন থাকে না, অনেকেই থাকে। ফলে সেটি নির্দিষ্টভাবে বললে তো দেখা যাচ্ছে যে আমরা এখানে কি পাচ্ছি? যে অনেকে, সংখ্যায় অনেক, সেটিকে আমরা পাচ্ছি। এরপর আমরা চতুর্থ ক্যাটাগরিতে যাচ্ছি, সেটি হচ্ছে ভাববাচক বিশেষ্য। ভাববাচক, তাহলে ভাববাচক বিশেষ্য কি? যে বিশেষ্য পদ দ্বারা ক্রিয়ার ভাব বা কাজের নাম বোঝায় তাকে ভাববাচক বিশেষ্য বলে। তাহলে ভাববাচক বিশেষ্য, যেটি আমি সহজ করে যদি বলি, এটি কিভাবে চিনবেন? দেখুন, আমি একটা ছবি আঁকবো। এখানে ছবিটি কিরকম? ধরা যাক এটি একটি বৃক্ষ। এটি হচ্ছে মাটি। তো এখানে আপনি এরকম গাছ আঁকলেন, গাছের এগুলো পাতা। যখন আপনি এরকম ভাবে গাছটি আঁকছেন, তাহলে আপনি দেখুন যে এখানে এটি গাছ, তাহলে গাছের কি রয়েছে? শেকড় রয়েছে। তাহলে শেকড় রয়েছে মাটির নিচে, এটি মাটির নিচে শেকড় রয়েছে। তাহলে এখানে আমরা যদি বলি যে দৃশ, এটি রয়েছে, দেখুন দৃশ। তাহলে দৃশ যে এটি রয়েছে, এটি হচ্ছে বীজ, এটি হচ্ছে বীজ। এই বীজ থেকে যখন একটা গাছ হলো, সেই গাছটিকে আমরা যখন বলছি দর্শন, অর্থাৎ এটিকে আমরা যদি বলি ক্রিয়া মূল, ক্রিয়া মূল প্লাস ক্রিয়া বিভক্তি। ক্রিয়ামূল প্লাস ক্রিয়া বিভক্তি সমান সমান ক্রিয়া। তাহলে আপনি যখন ক্রিয়ামূল
যখন বলছেন ক্রিয়ামূল, সেটি কি নির্দেশ করছে? যে ক্রিয়ার মূল অংশ সেটিকে নির্দেশ করছে। তাহলে ক্রিয়ার মূল অংশ আপনি যখন ক্রিয়া থেকে আলাদা করবেন, যেমন দৃশ, দৃশ যখন আপনি কি করবেন, এরকম আলাদা করবেন, তখন আপনি এটি হচ্ছে বীজ, তারপরে এটি হচ্ছে গাছ বা গাছের পাতা। তাহলে এই যে মাটির নিচে যে বীজ থাকে, সেই বীজ থেকে যে ক্রিয়াটা জন্ম লাভ করবে সেটি হচ্ছে ভাববাচক বিশেষ্য বা ক্রিয়াবাচক বিশেষ্য। যেমন ভুজ যুগ অন, এখানে হচ্ছে ভোজন। আপনি যদি বলেন ভোজন, তাহলে এখানে আরেকটা হবে ভুজ, ভুজ, এটি থাকবে মাটির নিচে। তার মানে ক্রিয়া, যেমন ধরুন যে চল যোগ অন্ত, চলন্ত, এই যে আপনি একটি শব্দ তৈরি করলেন, তাহলে এই শব্দ তৈরি করলে দেখুন এটার একটা মূল অংশ আছে, সেটি হচ্ছে চল। ঠিক এরকম যে বিশেষ্য পদ দ্বারা ক্রিয়ার ভাব বা কাজের নাম বোঝাচ্ছে, অর্থাৎ যে ক্রিয়া তৈরি হচ্ছে, যে বিশেষ্য, যে বিশেষ্য ক্রিয়া থেকে তৈরি হচ্ছে, সহজ করে লিখি, যে বিশেষ্য ক্রিয়া মূল থেকে জন্ম লাভ করছে, সেটি ভাববাচক বিশেষ্য। খেয়াল করুন, যে ক্রিয়া, যে বিশেষ্য, অর্থাৎ একটি গাছকে যদি আমরা বলি যে বিশেষ্য পদ, সেটি যদি একটি বিশেষ্য পদকে বোঝানো হচ্ছে, সেই বিশেষ্য পদ যদি সৃষ্টি হয় যে ক্রিয়ার মূল অংশ থেকে, তাহলে আমরা এই যে পরবর্তী ধাতু অংশ পড়ব, সেখানে কিন্তু এটি আসবে। তাহলে সেটিকে আমরা বলছি যে ক্রিয়ামূল। এবং ক্রিয়ামূল থেকে যখন এই একটি বিশেষ্য জন্ম লাভ করবে, অর্থাৎ গাছ হয়ে উঠবে, যে বীজ থেকে যখন গাছ হয়ে উঠবে, তখন সেটি বিশেষ্য হিসেবে রূপ লাভ করবে, এবং এটিকে বলা হচ্ছে ভাববাচক বিশেষ্য। তাহলে ভাববাচক বিশেষ্য কিন্তু খুব সহজেই আমরা চিনে নিলাম। এরকমভাবে আমরা যদি প্র্যাকটিস করি, তাহলে কিন্তু সেটি স্পষ্ট হবে। তাহলে ভাববাচক বিশেষ্য, যখন আমরা বলছি যে ভাববাচক বিশেষ্য ও ক্রিয়াপদ কিন্তু এক নয়, এটি কিন্তু খেয়াল করার বিষয়। দেখুন, ভাববাচক বিশেষ্য এবং ক্রিয়াপদ এক নয়। যেমন এটি কিন্তু বিশেষ্য, ভাববাচক বিশেষ্য মানে হচ্ছে নাউন, নাউনের একটা ক্যাটাগরি, আর ক্রিয়াপদ মানে হচ্ছে এটি হচ্ছে ভার্ব, সুনির্দিষ্ট। তাহলে খেয়াল করুন যে নাউন যখন আপনি বলছেন, তখন এটি জন্ম লাভ করছে কোথা থেকে? যে এটি যখন জন্ম লাভ করছে, জন্ম লাভ করে একটি গাছ হয়ে উঠছে, খেয়াল করুন যে সে যখন গাছ হয়ে উঠছে, তখন সেটি বিশেষ্য হয়ে উঠছে। এটা কি? এই পুরো গাছটা হচ্ছে বিশেষ্য, ঠিক আছে? এই বিশেষ্য হয়ে উঠছে, কিন্তু যখন আপনি ভার্ব হিসেবে ক্রিয়া বিভক্তি যোগ করছেন ক্রিয়ামূলের সাথে, তখন কিন্তু সে কি হয়ে উঠছে? ক্রিয়া হয়ে উঠছে অনেক ক্ষেত্রে। ফলে নাউন আর ভার্বের মধ্যে কিন্তু পার্থক্যটা বুঝতে হবে। মহারাজের ভোজন পর্ব শেষ হয়েছে, আর ক্রিয়াপদ হচ্ছে আমরা খেয়েছি। বাবার শয়ন, আর এখানে বাবা শুয়েছেন। তার মানে যখন ক্রিয়ার মূল থেকে বিশেষ্য জন্ম লাভ করছে, নাউন জন্ম লাভ করছে, তখন সেটিকে ভাববাচক বিশেষ্য বলা হচ্ছে। কুকুর নাচন, ফেরা, সে ফিরেছে, এটি হচ্ছে ভার্ব। খুকু নাচছে, এটি হচ্ছে ভার্ব। বাবা শুয়েছেন, এটি হচ্ছে ভার্ব। খেয়েছি, ভার্ব। কিন্তু খাওয়া থেকে যখন এই যে ভোজন হচ্ছে, তখন সেটি বিশেষ্য হিসেবে কাজ করছে। ফলে এই সবগুলোই কিন্তু এখানে নাউনের কাজ করছে।
তাহলে এভাবে যদি আমরা প্র্যাকটিস করি তাহলে কিন্তু আমরা দেখা যাচ্ছে যে সব ধরনের যে বিশেষ্য পদ চিনতে পারবো। এবং বিশেষ্য পদের ক্ষেত্রে আমরা যে ক্যাটাগরিগুলো পড়লাম, তাহলে প্রথমে আমরা পড়েছি যে সংজ্ঞাবাচক বিশেষ্য, তারপর আমরা পড়েছি যে শ্রেণীবাচক বিশেষ্য, সংজ্ঞাবাচক বিশেষ্য, এরপর আমরা পড়েছি শ্রেণীবাচক বিশেষ্য। আমরা একটু এদিকে যাব, পুরাতন যে লেকচার সেখানে যাব। তাহলে সেখানে কি হচ্ছে, সংজ্ঞাবাচক এটি 1, তারপর এটি 2, শ্রেণীবাচক 3 হচ্ছে যে এখানে সমষ্টিবাচক, 4 হচ্ছে ভাববাচক বিশেষ্য। দেখুন 4 হচ্ছে, 3 হচ্ছে সমষ্টিবাচক বিশেষ্য এবং বাক্যে প্রয়োগ আমরা দেখিয়েছি, এবং 4 হচ্ছে যে ভাববাচক বিশেষ্য। অর্থাৎ ভাববাচক বিশেষ্যটা একটু বুঝতে সমস্যা হলেও আমরা কিন্তু সেটি ক্লিয়ার করে দিয়েছি যে এই ক্ষেত্রে ভাববাচক বিশেষ্য বোঝার ক্ষেত্রে দেখবেন এর মূলটা সবসময় ক্রিয়ামূল হবে। ঠিক আছে, তো ধাতু থেকে জন্ম লাভ করবে এবং ধাতু অধ্যায়টি সামনে কিন্তু আলোচনায় আসবে। তাহলে এখানে আমরা যখন বলছি যে ভাববাচক বিশেষ্য এবং ক্রিয়াপদ এক নয়, সেক্ষেত্রে পার্থক্যটা কি? এটি সুস্পষ্ট ভার্ব হিসেবে কাজ করছে, আর এখানে এটি কি হিসেবে কাজ করছে, যে এখানে নাউন হিসেবে কাজ করছে। কাজে নাউন বা বিশেষ্য এর সাথে কিন্তু পার্থক্য রয়েছে। আমরা 36 পৃষ্ঠা পর্যন্ত প্রথম অংশ পর্যন্ত পড়লাম। পরবর্তী ক্লাসে আমরা এখান থেকে আবার এরপর থেকে শুরু করব, অর্থাৎ সর্বনাম থেকে শুরু করব। আশা করি আমরা সবাই বুঝতে পেরেছি আজকের ক্লাস। সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। আসসালামু আলাইকুম।